এইখানে না, সারপ্রাইজ। এই যে এটার নিচে, এটার নিচে বেশি হয় নাই তো, ছোট্ট ছিল না। নরম হয় নাই গো, বানাইছি সময় শক্ত ছিল। এটা যে কৌটাতে ভরে রাখতাম যদি। টেস্ট কেমন হয়েছে? টেস্ট হবে জানি। হ্যাঁ দাও, ওকে। ওরই তো খাওয়ার সময়। এটা খাবে না কিছুই, যে জ্বালায়। না আমি ব্রাশই তো করি নাই। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। আজকে না সকাল থেকে একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ততার মধ্যে তো সবসময়ই থাকি। আজকে ঘরে একটু গোছ গাছের কাজ ছিল, তাই আজকে আয়ুষকে নিয়ে না রাস্তায় বেরোতে পারিনি। এখন আয়ুষের বাবা বাড়ি এসে ওকে নিয়ে একটু বাড়ির সামনের দিকে গেল। আমি গিয়েছিলাম উঠোনের রোদে একটু ওকে হালকা রোদ খাইয়ে নিয়ে চলে এসেছি। তো আমি এই ফাঁকে ব্রাশটা করে নিয়েছি। কাল রাতে তো এমনিতেই তো রাতে অনেক রাতে শুই, কাল রাতে অনেক রাত হয়ে গেছিল। কিছুটা হয়তো আন্দাজ করে নিয়েছো, বাড়ি থেকে ফেরার পথে না মা আমাকে 3টে নারকেল দিয়ে দিয়েছিল। গত এক সপ্তাহ হয়ে গেল একটা নারকেল এসে পাপাকে দিয়ে ভাঙিয়েছি। ভাবলাম যে আমি ভাঙা থাকলে মামিকে বললে কুড়িয়ে দিলে একটা কিছু আমি করে দিলে ও খেতে পারবে, নারকেল খেতে খুব পছন্দ করে। তো মামি অসুস্থ ছিল, তারপর কাল এখন সুস্থ হয়েছে। কাল আবার মামিকে বললাম একটু বিকেলবেলায় কুড়িয়ে দিতে, কিন্তু উনি পারেনি। তাই শেষ পর্যন্ত নিজের কাজ নিজেরই করতে হলো। নিজের বল বড় বল বলে না, তো সেটা তো দিনের বেলায় আমার দ্বারা সম্ভব নয় আয়ুষকে নিয়ে। তাই রাতে আয়ুষকে ঘুম পাড়িয়ে নারকেল কুড়িয়ে নারকেল বেটে তারপর নারকেলের নাড়ু বানিয়েছি। একবার উঠেও পড়েছিল, কি কান্না! তো উঠে ওকে থামিয়ে আবার গিয়ে বাকি কাজটুকু করেছি। কিন্তু কষ্ট কোথায় হচ্ছে বলো তো, নারকেলের নাড়ুগুলো যখন করেছি না তখন বেশ শক্ত হয়েছিল। কিছুক্ষণ রাখলে শক্ত, মানে পুরোপুরি যেরকম হয় আর কি, শক্ত নাড়ু সেরকম হয়ে যেত। তা আমি কৌটোতে ভরারও টাইম পাইনি। এভাবেই ওপেন, হয়তো এয়ারটাইট ছিল না দেখি নাকি জানি না, নারকেলের নাড়ুগুলো না একটু নরম হয়ে গেছে। কিন্তু সে পাপা বললো খেতে খুব টেস্টি হয়েছে। দুধ দিয়ে করেছি তো, তাই টেস্টটা একটু অন্যরকম হবেই। তো এবার বন্ধুরা আবার লেগে পড়ি কাজকর্মে। রান্নাঘরে ঢুকতে হবে, কতটুকু তোমাদের শেয়ার করতে পারবো জানি না। আমার শাশুড়ি মা গেছেন সামনেই অঙ্গনওয়াড়িতে আয়ুষের ডিম নিয়ে আসতে। ও তো আর খায় না, আমরাই খাই। তো মাঝে মধ্যে উনি যান, রোজ দিন যান না, একদিন দুদিন পর পর গিয়ে নিয়ে আসেন। একদম সামনেই যেহেতু, তাড়াতাড়ি করে একটু চা করে দিলাম, চা খেয়ে তারপর গিয়েছেন। তো পাশে থেকো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা দিলেই তো স্বাদ অনেক গুণ বাড়বে। মামি জানি কই রাখছে, পুরাটা ভিজাইতে না বলছি। দুধটা নিয়ে নেও, হ্যাঁ আমি ওর জলটা গরম হয়েছে তো রাইখে আসি। আর চিনি দিও না আগেই, লাগলে পরে। শটটা নিয়ে নিই, শটটা মার জন্য রাখি। বেশ 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 বেশ, এটা তো মাও খাবে। একদম পারফেক্ট, দারুণ হয়েছে। পূজা হয়ে এসে দেখে তো তোমার ছেলের মাথা গরম হয়ে যাবে ঘুম থেকে ওইটা। হ্যাঁ চলে গেছে। আমাকে দেখে বন্ধুরা অবাক হচ্ছে না, জার্নি করছি, হঠাৎ করে আমি বাড়িতে যাচ্ছি। আমি বড়জোর 12-14 দিন আগে এসেছি ভাইফোঁটার সময়। 3 তারিখ ভাইফোঁটা গেল, আজকে 18 তারিখ আবার যাচ্ছি, একটা বিশেষ কাজেই যাচ্ছি। মানে আনন্দে যাচ্ছি না, কষ্ট নিয়েই যাচ্ছি। ঠিকমতো খাওয়া দাওয়াও করিনি, ডাইরেক্ট বাসের অপেক্ষায় এসেছিলাম, কিন্তু কপাল এতই খারাপ, ডাইরেক্ট বাসটা আজকে খারাপ হয়ে গেছে। তাই জন্য ব্রেক জার্নি করতে হলো। আয়ুষের পাপাও টেনশন করছে। আমার তো চেনা রাস্তা, যেহেতু ছোটোবেলা থেকে জার্নি হয়, তাই মানে কুচবিহার থেকে আলিপুরদুয়ার এসেছি। ওখান থেকে হাঁটার রাস্তাটা 2 পা হাঁটার রাস্তা, টোটো করে এলাম। এখন আবার সাফারিতে উঠলাম, ডাবল ভাড়া দিয়ে 2টো সিট নিয়ে একটা সিটে বসে ওকে নিয়ে কমফোর্টেবলি যাওয়ার চেষ্টা করছি। তো কেন যাচ্ছি সেটা আমি বাড়িতে গিয়ে ডিটেলস আমাকে বলছি। এখানে আয়ুষের বয়স বন্ধুরা এখন 11 মাস প্লাস। তো এতদিন ধরে ও গাড়িতে করেই যাতায়াত করেছে দিদুন বাড়িতে। একবার ট্রেনে এসছে আর একবার ট্রেনে গেল ভাইফোঁটায় যখন এসছিলাম।
ওকে নিয়ে জার্নি করা খুব আরামের বন্ধুরা। ও ভীষণ খুশি হয়। কোনো কোনো বাচ্চাকে দেখি ভীষণ কান্না করে, ওর কোনো কান্নাকাটি নেই, নাচানাচি করে, আনন্দ পায়। তাই এবার ভাবলাম ও তো বিস্কিট খাওয়া শিখেছে, বিস্কিট যদিও দিই না, মুড়িটাই দিয়ে থাকি, মুড়ি খাওয়া শিখেছে। তো এবার বাসেই চলে আসি। ডাইরেক্ট বাসে এলে আমার ওই ট্রেনের সমান টাইমই লাগবে, কোনো টাইম বাউন্ড রইলো না। ট্রেনে হলে খুব সকালে উঠতে হতো, উঠে 10টা 50-এ ট্রেন ছাড়ে। ওই ওভারব্রিজ দিয়ে এই লাগেজটা নিয়ে যাতায়াত করা আমার না ট্রেনে ভালো লাগে না, কমফোর্টেবল মনে হয় না, আমার বাসেই ভালো লাগে। আমি নিজের স্বাধীন মতো টাইমে বেরোই। তো বাস ছিল দুটো বন্ধুরা, একটা 12টা 30-এ, একটা 1টা 30-এ। 12টা 30-এ হলে আমার একটু চাপের হয়ে যেত, সোমবার পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, পুজো তো নামমাত্র দিয়েছি, ওই দিয়ে থাকি একটু, ওই আর কি। তাছাড়া আজকে স্নান করানো হয় 12টা, 12:15-টার দিকে, 12:15-টার দিকে। স্নানের পর সঙ্গে সঙ্গে ওর একটু ঘুম দরকার। আজকে একটু আগেই স্নান করিয়েছি, 12:15-টার দিকে স্নান করিয়েছি। করানোর পর ও ঘন্টাখানেক ঘুমিয়েছে। সকাল থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই বাস স্টেশনে গিয়ে তো ওলটপালট হয়ে গেল, বাসটা ক্যান্সেল, খারাপ হয়ে গেছে। তো বাড়ি তো ফিরতেই হবে। তোমাদের বলেছি যে আমি বাড়িটা আনন্দে আসছি না, বুক ভরা যন্ত্রণা নিয়ে আজকে আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি। আমি তাড়াহুড়োর মধ্যে খেয়েও আসতে পারিনি। আমার বর শাশুড়ি মা ভাত করতে চেয়েছিল সকালবেলায়, আজকে বাসি ভাতও ছিল না অন্য দিনের মতো যে খেয়ে আসবো, একদম সামান্য ছিল, ওইটুকু খেয়ে ছুটে চলে এসেছি। তো ডাইরেক্ট বাসে এলে আমি 3টের মধ্যে পৌঁছে যেতাম, সবকিছু টাইমলিই হতো, সকাল থেকে যেরকম টাইমলি চলছিল। কিন্তু এটা আমাদের ব্যাড লাক, আয়ুষেরও ব্যাড লাক। জীবনে প্রথম জার্নিটা এতটাই মানে আনকমফোর্টেবল হলো, সেটা আমার মনে থাকবে। ও তো ছোট বাচ্চা, ওর মনে থাকবে না। আরও কি কীর্তি হয়েছে তোমাদের বলা হয়নি। রাস্তায় মানে বাস জার্নিটা খুব ভালো হয়েছে, কুচবিহার থেকে আলিপুরদুয়ারে খুব কমফোর্টেবলি এসেছি। তারপর সাফারিতে উঠবো, আয়েশের পাপা বলে দিয়েছে যে তুমি 2টো সিটের ভাড়া দিয়ে একা যেও, কমফোর্টেবলি যেতে পারবে। তো প্রথমে একটা সাফারি পেয়েছি, ওটার সামনে সিট বুক হয়ে গেছে, তাই আমি পরের সাফারি ওয়েট করছি। পরে এসছে, ঠিকঠাক উঠলাম, জানলাটা লাগানো ছিল না, বারবার বলছিলাম যে গ্লাসটা লাগবে তো, বললো হ্যাঁ দিদি লাগবে, যখন গাড়িটা চলতে শুরু করবো তখন লাগিয়ে দেবো। গাড়ি চলতে শুরু করছে, জানলা তো লাগাচ্ছে না। তো আমি বললাম কি ব্যাপার, ও তো সর্দি লেগে যাবে, লাগিয়ে দাও। তারপর লাগাতে গিয়ে জানলা লাগছে না কিছুতেই। তো আমি বললাম আমাকে নামিয়ে দাও, আমি পরের গাড়িতে আসি। ওনারা কি আর 2টো ভাড়া ছাড়তে চায়? তারপর ওদের যন্ত্রপাতি বের করে ওই পুরো গ্লাসটাকে টেনে বের করে একবারে ফিক্স লাগিয়ে দিল। তবু আমার ভয় হচ্ছিল, না জানি এটা আমাদের গায়ে পড়ে যায়। কিন্তু এরকম একটা কন্ডিশন ছিল যে আমি এত ভারী ব্যাগটা নিয়ে অন্য একটা গাড়িতে আসবো, সেটাও খুব একটা ইজি ছিল না। আমার সামনের সিটটা তো এই পরিস্থিতি ছিল, মিডিলে যেটা থাকে সাফারিতে বসার জায়গা। অর্ধেক রাস্তা আসার পর পাশে যে ভদ্রলোক বসেছেন, ভাগ্যিস উনি হাত দিয়ে মানে সামনের সিটটাতে ধরে রেখেছিলেন, দরজা খুলে গেছে। কি বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে ওই ভদ্রলোক, ছিটকে পড়ে যেত। তো সারাটা রাস্তা বন্ধুরা খুব ভয় ভয়ে এসেছি। আয়ুষকে ঢাকা দিয়ে এনেছি, কারণ রাস্তায় ধুলোবালি যাতে ওর নাকে না ঢুকতে পারে, যদি সর্দি লেগে যায় আরেক বিপদে পড়বো। এখানে তো আর হাতের সামনেই ডক্টর পাওয়া যায় না। তো যাই হোক, শেষমেশ 1 ঘন্টা লেটে বাড়ি পৌঁছলাম। মা একদম প্রেশার কুকার সব রেডি করে রেখেছিল। বাচ্চাদের খাবার মা তৈরি করতে সাহস পায় না। আমার সোনা বাবা সোনা বেবি এলো, ওরা তো এখন ভাত খেতে শিখেছে। মা মাছ টাছ ভেজে রেখে দেয়, বৌদি এসে তরকারিটা রান্না করে ওদের ভাব মতো। মায়ের কথা হচ্ছে বাচ্চাদের খাবার মায়েরাই ভালো তৈরি করতে পারে। তো এভরিথিং রেডি ছিল, আমি জাস্ট বসিয়েছি আর নামিয়েছি। যতক্ষণ আয়ুষ ফ্রেশ হতে টাইম লেগেছে ততক্ষণে খাবার তৈরি করা হয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে এখন আমি খেতে এসেছি। মাকে জোর করে একটু খাওয়ালাম, মা এসকে রেখেছে। দাদা আবার আরেকটা কাজে গেছে, আরেকটা মানে স্যাড নিউজই এসছে, খুব কম বয়সে একজন মারা গেছে। দাদারই এক বন্ধুর বৌদি আর কি, আমাদেরও বৌদি হবে। একটা বাচ্চা 9 বছরের, একটা বাচ্চা 7 বছরের রেখে অসুস্থ হয়ে গেছিলেন, তো প্যারালাইজ ছিলেন। উনি অসময়ে চলে গেছে, ওখানে একটু যেতে হয়। আমাকে নামিয়ে দাদা একটুখানি নাকে মুখে খাবার খেয়ে আবার ওখানে ছুটেছে। তো বন্ধুরা, আমারও তো ঠিকঠাক খেয়ে আসা হয়নি জানোই, তো এবার আমি খেয়ে নিচ্ছি। মা আমার জন্য কি রান্না করে রেখেছে চলো দেখা যায়। কি আর করবি বলো, একা হাতে এই বয়সে খুব সিম্পলই করেছে। এই দেখো বন্ধুরা, বেগুন ভাজা, ছোলার ডাল আর পাঁপড় ভাজা। ঘি নিতে পারতাম কিন্তু নেব না, সন্ধে হয়ে গেছে, তো এখন আর ঘি খাওয়ার ইচ্ছে নেই। খাবারের থালাটা নিয়ে বন্ধুরা টিভির ঘরে চলে যাচ্ছে, ওখানে মা রয়েছে, আয়ুষ রয়েছে, টিভি দেখতে দেখতে খাবো। তো চলো, একবারে নিয়েছি, জানি না ভাত এতটুকু খেতে পারি নাকি। তারপর আসি আবার তোমাদের সামনে, কেন এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি।
প্রচণ্ড ধুলোবালিতে বন্ধুরা গলাটা একদম বসে গেছে। আর এখানে না বন্ধুরা ভালো ঠান্ডা পড়ে গেছে, চারদিকে খোলা মাঠ দেখে ঠান্ডাটা এতটাই লাগছে, মনে হচ্ছে যে একটা সোয়েটার নিয়ে এলেও বোধহয় ভালো করতাম। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, ও দিদিনের কাছে আছে। আর আমি এই ঘরে একটু এসছি, একটু কাজও ছিল, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পও করি বন্ধুরা। ওখানে তো ফ্যান চালাতে হয়। দেখো গ্রাম আর শহরের কতটা ডিফারেন্স। তো বন্ধুরা, এত দুঃসাহস করে আমি এত ছোট বাচ্চা কোলে নিয়ে এভাবে বাস জার্নি করেছি, তার একটাই কারণ, আমি বলেছি যে একটা বিশেষ কারণে এসেছি আজকে বাড়িতে, তা না হলে আমি আসতাম না এত তাড়াতাড়ি। ছোট বাচ্চা নিয়ে জার্নি করা খুব কষ্টকর, এতদিন তো গাড়িতেই চলাচল করেছি, এখন আস্তে আস্তে একটু বাস জার্নি করার চেষ্টাও করছি। ওকে তো সব কিছুতেই অভ্যস্ত করতে হবে, সবসময় তো গাড়িতে চলাচল করা সম্ভব হবে না। আসতে যেতে 1,500 টাকা করে 3,000 টাকা লেগে যায়, গায়ে লাগে। তো বন্ধুরা, বিশেষ দিন বলতে সেটা আনন্দের দিন না। আমি মানে তোমাদের আগেও বলার চেষ্টা করেছি যে আমি খুব দুঃখ কষ্ট মনে চাপা দিয়ে এসছি আজকে, কারণ কালকে না আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনটা আমি কিছুতেই মিস করতে চাই না। ভগবান এতটাই সদয় ছিল, মানে আমাকে নিঃস্ব করে দিয়েও, বাবাহারা করে দিয়েও, মানে বাবার চরণে আমি ফুলটা দিতে পেরেছি। আয়ুষ পেটে থাকা সময়ও তখনও আমি আসতে পেরেছিলাম, 9 মাসের পেটে ছিল, তবুও আমি এসছি, কারণ তখন মায়ের এখানে সাধ খাওয়ার একটা ব্যাপার ছিল। তো ভগবানই হয়তো সুযোগ করে দিয়েছিল। আমি আজকে হচ্ছে 18 তারিখ ইংরাজিতে, কালকে 19 তারিখ, অ্যাকচুয়ালি ইংরেজিতে 20 তারিখ বাবা চলে গিয়েছিল, বাংলায় সেটা অগ্রহায়ণ মাসের 3 তারিখ। তো আমার মা 3 তারিখটাই পালন করে, তাই আমরা 3 তারিখই বাবার চরণে ফুল দিই। তো গত বছর ওই টাইমে আমি এসছিলাম, এক কাজে দুই কাজ হয়ে গেছিল। মানে আমার এই বাড়িতে বাবার মৃত্যুবার্ষিকী, মা মনসা পুজো, ভাইফোঁটা, এই বিশেষ তিথিগুলো না আমি না আসতে পারলে খুবই কষ্ট হয়। মাইশের পাপা বাস স্ট্যান্ডে গিয়েও বলেছিল গাড়ি ডাকার জন্য, কিন্তু আমি ওকে বারণ করেছি, রিস্ক নিয়ে এসছি। বাড়িতে দাদাও বকাবকি করছিল কেন এভাবে এসছি, কিন্তু ভাবলাম যে না, ছোটবেলা থেকেই বাচ্চাটাকে সব কিছুতেই অভ্যস্ত করি। দেখলাম ওর না কোনো সমস্যা হয়নি, ও খুব আনন্দেই এসছে, খুব মজা নিয়েই এসছে। যখন রাস্তাতে ধুলো ছিল, ওকে তো আমি ওড়না দিয়ে পুরো বউ সাজিয়ে এনেছি, ও সেটাও মানে মেনে নিয়েছে। বন্ধুরা, টায়ার্ড তো প্রচন্ড লাগছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইটি।